সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন শুভ মুক্তিতে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন দুজন গুণী মানুষ। গুণী মানুষ এই অর্থে যে একজন হচ্ছেন খুব কণ্ঠশিল্পী, কিন্তু পাশাপাশি ওনার এই কণ্ঠশিল্পীর নামের শেষে একটা নতুন খিতাব যোগ হয়েছে, সেটা হচ্ছে অভিনয় শিল্পী। আমাদের সঙ্গে আছেন পান্থ কানাই। হ্যালো। আছেন আয়েশা মনিকা। আপনারও তো অনেক গুণ, আপনার ৩-৪টা গুণ, কোনটা বলবো বলেন? আমি শিল্পী, এটাই আমার বড় পরিচয়। আচ্ছা, শিল্পী। আচ্ছা, আর হচ্ছে ও বেগুন খেতে পছন্দ করে। পান্থদা, এটা কি কারণে বলেন তো? এটা ওর বিশেষ গুণ। ফাতেমা সিনেমাটার খুব ভালো রিভিউ দেখছি, আর পান্থদাকে নিয়ে সবাই যে এরকম রিভিউ দিচ্ছে, আয়েশা মনিকাকে নিয়ে যে ধরনের রিভিউ দিচ্ছে, একটু পান্থদার কাছে যাব। যে পান্থদা, যে জুয়েল, জুলু, এই নামগুলা কে দিয়েছে আপনাকে? জুয়েল ডাকে হচ্ছে যারা আমার খুব কাছের মানুষ। আচ্ছা আচ্ছা। যেমন মুকিত ভাই, হ্যাঁ, আমাদের পার্থদা, হ্যাঁ, জেমস ভাই। জেমস ভাই আমাকে ডাকতো জুলহাস। মানে এক একজন এক এক নামে ডাকতো। মুকিত ভাই আমাকে ডাকে জিল্লু। পার্থদা ডাকে জুয়েল। আসলে আমার ভালো নাম হচ্ছে জুয়েল পান্থ। জুয়েল পান্থ কানাই হচ্ছে আমার নিকনেম ছিল। আচ্ছা আচ্ছা। সো যখন আমি গান গাওয়া স্টার্ট করি তখন না অনেকগুলো জুয়েল আর কি, মানে ইন্ডাস্ট্রিতে অনেকগুলো জুয়েল। যেখানে যাই, চা খেতে গেছি, হ্যাঁ এই জুয়েল এক কাপ চা দে তো, মানে এত জুয়েল হয়ে গেছে। তো ভাবলো যে না, এই এই ইংরেজি নামটা বাদ দেওয়া উচিত আর কি, একদম খাঁটি একটা বাংলা নাম, যেটা আমার নাম আসলে। তো পান্থ আমার টাইটেল, কানাই আমার নিকনেম। আমার নানি আমাকে এই নামটা দিছিল, কানাই। ওয়াই নট পান্থ কানাই। অভিনয়ের প্রতি যে একটা সুপ্ত বাসনা আপনার নাকি ছোটবেলায় ছিল, সেটা দীপজল ভাই, ফরিদি ভাইকে দেখে নাকি? হ্যাঁ হ্যাঁ। না, ছোটবেলা থেকে আমি না, মানে নায়ক তো ভালোই লাগতো তখন ছোটবেলায়, যখন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, তখন স্কুলে পড়ি আর কি, তখন ওদেরকে দেখে সঞ্জয় দত্ত যখন ভিলেন হয়ে গেল না, মানে খালনায়ক হয়ে গেল, হ্যাঁ, তখন আমি খুব ফলো করতাম, জানেন, ওই চুল মুল, মানে সানগ্লাস, মানে প্যান্ট মানে এলাকার মধ্যে একদম পুরো সঞ্জয় দত্ত। হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে মানে ওই সেই সঞ্জয় দত্ত থেকে দেখে মানে খুব আমরা হ্যাঁ ইন্সপায়ার। তারপর ফরিদি ভাই হয়ে গেল মানে ভিলেন, হ্যাঁ। তখন থেকে আর কি একটা মানে মনের মধ্যে একটা লাড্ডু ছিল যে যদি কখনো অভিনয় করতে পারি, কিন্তু সেটা গানের ব্যস্ততার মধ্যে না, মানে তার মন জুড়ে খালি গানই ছিল আর কি। মানে আমরা এই গল্পে আসবো, একটু আয়েশা মনিকার কাছে আসি। যে আপনার তো অনেক গুণ, আপনি পরিচালনা করেন, এখনো করছেন, স্ক্রিপ্টিং করছেন, উপস্থাপনা করেন, অভিনয় করলেন, কিন্তু বড় স্ক্রিনে এই প্রথম নিজেকে দেখলেন, রিভিউ পাচ্ছেন, কেমন? রোমাঞ্চিত না? হ্যাঁ, মানে বড় পর্দায় নিজেকে দেখা, আর যে মানুষগুলো দেখছে হলে এসে ছবিটি, তাদের যে থাকে না যে সুলতানা ক্যারেক্টার নিয়ে তাদের যে ভাবনাটা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে সামথিং ওনারা কানেক্ট করতে পেরেছে। পুরো সিনেমাটার মধ্যে খুব একটা বেশি আপনাকে দেখা যায় না, বাট যতটুকুই ছিল ততটুকুই মানুষের চোখের মধ্যে রিমার্ক হয়ে আছে। এটা কিন্তু আমি ব্লেসিং মনে করি। সেই ক্ষেত্রে কি মনে হয় না যে আমি তো ক্যামেরার পিছনে অনেক কাজ করেছি, আমার ক্যামেরার আগে আরও একটু আগে আসা দরকার ছিল, এরকম কিছু? অ্যাক্টিংটা আমার সাথে আছে, কিন্তু বড় পর্দায় যেহেতু এটা প্রথম, এবং দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করেছে, কারণ বড় পর্দায় তো মানুষ কানেক্ট করে আরও তাড়াতাড়ি, দ্রুত। তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে বড় পর্দায় যে মিসিং বিষয়টা সবাই বলছে, শিল্পী মানুষদের কি আসলে ক্ষুধা থাকে, ভালো চরিত্র পেলে, ভালো নির্মাণ বা নির্মাতার গল্প পেলে, থাকে না যে অবশ্যই আমি করতে চাই, এবং আমি আশা করি যে সামনে আমাকে মানুষ পাবেন বড় পর্দায়। পান্থদা, এই সিনেমায় আপনি একদম রিয়েল চাটগাঁয়ের, আপনি তো চাটগাঁয়ের মানুষই। চাটগাঁও, তো হ্যাঁ, যে আপনার পরিচালক যখন আপনাকে প্রথম অফার করলো যে সিনেমাটার জন্য, আপনি কি প্রথম ধারণা করছেন যে সিনেমার জন্য অফার করলো, না কোনো গান টান করার জন্য অফার করলো? যখন ফোন করছে আমি ভাবছি আমাকে গানের জন্য, সবাই গানের জন্য, কারণ আমি এমনি ফিল্মে গান গাইছি, কিন্তু সবই ভিলেনের গান। আমাকে দিয়ে নায়কের গান, কিন্তু এমনি ফিল্মে গান। আমরা মিশা ভাইয়ের গানই দেখেছি, ফরিদি ভাইয়ের গান আছে, দীপজল ভাইয়ের গান আছে, আমার আরেক প্রিয় আর কি অ্যাক্টর। তো পরে দেখলাম যে না, বলছে অনারে তো ইয়া গরম ফুরব, চরিত্র ফ্লে গরম ফুরব। আমাকে একটা চরিত্রের জন্য সে কাজ করছে। তো আমি বললাম যে এটা কি বলো তুমি? সাথে আমার খুব ভালো লাগছে, আমার জায়গায় অ্যাটলিস্ট কেউ একজন আমাকে অফার করছে ফিল্মের জন্য।
তো পরে আবার আমার না ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে, না ধ্রুব আমাকে আমাকে বাদ দাও, আমি কোনো গান টান থাকলে বলো, হ্যাঁ এটা আমাকে দিয়ে হবে না। তো কেন কিলে 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 নয় বোনটা পারিবেন, ওনারা লাগিব মারতে, মানে আপনাকে আমার লাগবে। আমি ভাই আমি তো মানে আমি তো মানে ডায়লগ মনে রাখতে পারবো না। মজার ব্যাপার কি, ইভেন অনেকগুলো রিহার্সাল করার পরে যেদিন ফাইনাল শুটিং হবে, ওকে, তারপর আমি যখন ওকে দেখলাম যে মানে আয়েশা মনিকা আছে, হ্যাঁ, তখন তো আমি মানে না, এই ফিল্ম আমার করতেই হবে, ওর মতো একটা অ্যাক্ট্রেসের সাথে, এত সুন্দরী, হ্যাঁ আবার ওর সাথে আমার প্রেমও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো কি, ধ্রুব এত বড় শয়তান একটা ডিরেক্টর, মানে কোনো মজা মানে কোনো মজাই দিল না। মানে ওর সাথে আমার একটা সিনও নাই। আর ও পুরা নায়িকাকে মানে আমাদের ফাতেমাকে আমার সম্পর্কে সমানে বদনাম করে গেল, কিন্তু পুরো ফিল্মে ওর সাথে আমার দেখাই হলো না। এই একটা দুঃখ আমার এই ফিল্মে। অন্তত আমরা এই গল্পটা দর্শকদের জন্য এখনই রিভিল করছি না, বিরতির পর এসে বাকি গল্পটা করবো। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন পান্থ কানাই, আয়েশা মনিকা। ভাইয়া, আমরা বিরতিতে যাওয়ার আগে যে আক্ষেপের কথা শুনছিলাম, কিন্তু এই আক্ষেপের মধ্যে আমার একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে আয়েশা মনিকাকে দেখে আপনি রাজি হয়েছেন, আমি অন্য জায়গায় দেখলাম যে আপনি ফারিনকে দেখে নাকি রাজি হয়েছে। আসলে কাকে দেখে আপনি রাজি হয়েছেন? এবার সত্যি কথাটা আনোয়ার বলে দাও। আনোয়ারের ক্যারেক্টার কিন্তু এরকমই। সুলতানা তোমার পাশে বসে আছে, আমি কিন্তু এখন আনোয়ার। হ্যাঁ এখন আনোয়ার তোমার সঙ্গে সুলতানা কথা বলছে, লুক এট মাই আইস, লুক এট মাই আইস। সুলতানা, আর তুমি তো জানো সব ঘটনাই তো জানো, এখন তুমি যা বলবা। তুমি সত্যি করে বলো, তোমার সাথে আমার কিছু হয়েছে? কি হয়েছে? ধ্রুব কিছু করতে দিছে আমাদেরকে? অবশ্যই দিছে। একটা সিন রাখছে তোমার সাথে, আমার ইচ্ছে ছিল মনিকা ও মাই ডার্লিং বলে একটা নাচ দিব তোমার সাথে। দুর্দান্ত দিছে আমাকে ধ্রুব? করতে দেয় নাই। আমাকে নৌকাতে চড়াবা? তোমাকে আমি স্পিড বোট, জাহাজ সব না, আমার ওগুলো লাগবে না, আমাকে একটা ডিঙি নৌকা কিনে দাও, আমাকে নিয়ে তুমি নৌকাতে চড়াও। তুমি নৌকা পেলে খুশি হবা? হ্যাঁ, নৌকা, ছোট একটা নৌকা, ডিঙি নৌকা। ডান। যেটা বলছিলাম সেটা হচ্ছে আক্ষেপ তো আছেই অনেকগুলো, যেটা বললাম। হ্যাঁ, তবে আমার একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমি কখনো অভিনয় করি নাই, তো জি, ফার্স্ট টাইম এসে বড় পর্দায় আর কি একটা সুযোগ পাওয়া, এটা ধ্রুব হাসানের জন্য আমি মানে আরো এত কষ্ট করে ফিল্মটা করছে সে, তার যে একটা এর পিছনে যে একটা তার একটা যে স্ট্রাগল মুহূর্ত আছে। 2016-তে সেটা শুটিং বন্ধ হয়ে যায়, সেটা একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা ইয়ে ছিল, ফিল্ম ছিল, সেটা বন্ধ হয়ে যায়। সেটার পরে এরপরে সেটা ফাইন্যান্সের জন্য বন্ধ হয়ে যায়। এরপরে আবার শুটিং শুরু হয়, আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার এর মধ্যে করোনা চলে আসে। হ্যাঁ, তখন কি মনে হয়েছিল যে ভাই জীবনের প্রথম একটা সিনেমা করলাম? আমি তো তখন ছিলাম না, মানে আমি স্ট্রাগল গুলো শুনছি পরে, আমাকে বলছে করোনার পর। ওকে, মানে 2022-এ। আচ্ছা, তখন আমার কোক স্টুডিও মাত্র গানটা মেসি হিট হইলো, তখন আমি শোজ মোজ নিয়ে বিজি। আমি ইভেন মানে আমাকে যখন বলছে তখন আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে, আমি স্ক্রিপ্ট পড়ে নেই, আমি গল্প সম্পর্কে কোনো আইডিয়া নেই, ওরা এতদিন ওদের স্ট্রাগল আমি কিছু জানি না, এগুলো আমি ফিল করার পরে জানছি। স্ক্রিপ্টগুলো মনে রাখলেন কি করে আপনি, যেহেতু এটার অভ্যাস হয়ে গেছে? মানে আমার আসলে কাকে দেখে আপনি স্ক্রিপ্টটা মানে অনর্গল বলা শুরু করলেন? এটা কিন্তু একটা মিথ্যা কথা বলবেন না, না আমি না স্পন্টেনিয়াস আজকে, মানে যখন একটু নার্ভাস হয়ে যায়, ক্যামেরা যখন অ্যাকশন শুরু হয়ে যায়, তখন আমি চালু হয়ে যাই আর কি। মনিকা, আচ্ছা, জিনিয়াস, একদম জিনিয়াস। পান্থদাকে মানে আমরা তো গানের মানুষ হিসেবে চিনি, অভিনয়ের মানুষ হিসেবে কেমন পারফর্ম করছে? ওনাকে এত সাবলীল লেগেছে, ওনাকে মনে হয় না যে উনি এই প্রথমবার মানে অভিনয়ে এসেছেন। অবশ্যই না, এটা ইটস এ গ্রেট থ্যাংক ইউ, মানে অনার। আই এম শিওর যে এটা আমি যে বলছি, কারণ আমার সামনেই বা পাশেই আমার মানুষটা বসে আছে, এবং হি ডিড আ ওয়ান্ডারফুল ন্যাচারাল অ্যাক্টিং, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আরাম লেগেছে চোখে। তাহলে পান্থদা, তাহলে নেক্সট কোনো কাজের মধ্যে কিন্তু আপনি থাকছেন, প্লিজ আমাকে রেখো। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ও যে অ্যাক্টিং করছে, মানে কি বলবো, মানে বলা বাহুল্য, সেটাই বললাম যে অদ্ভুত সুন্দর, মানে একদম মনে হচ্ছে মানে কোনো অ্যাক্টিংই করে নাই। আচ্ছা, হ্যাঁ, গতকালকে রাত্রে আমি বগি ভাই, ভাবি টাবি, আমরা বন্ধু বান্ধব সবাই কিনে আমি ফিল্মটা দেখতে গেছিলাম। মানে তখন আমি ফারিনের অ্যাক্টিং দেখে আমার চোখে পানি চলে আসছে বেশ কয়েকটা জায়গায়। তারপর তারেক আনাম ভাই, যিনি নিজে একজন ইনস্টিটিউট, একদম ট্রু, ভেরি ট্রু, মানে উনার মতো একজন এত বড় মাপের গুণী শিল্পীর সাথে একসাথে একই পর্দায়, মানস বন্দ্যোপাধ্যায়,
মানে আমি তো মানে স্টোন করে দিবে, থাকে না যে স্টুডিওতে আপনি খুব মজা করেন, হ্যাঁ এই স্টুডিওতে কি মানে শুটিং কোনো মজা টজা করেছে? সেটার মধ্যে টুকটাক আর কি, মানে বেশি মজা করতে পারিনি কারণ আমি খুব নার্ভাস ছিলাম। আমি ডায়লগ নিয়ে মানে আমি কি বলবো, কেন জানি মনে হচ্ছে যে এই মানে খুব স্বল্প সময়ের মধ্যে সে মানে কাঙ্ক্ষিত সেই চরিত্রটা পেয়ে যাবেন পান্থদা। মানে আরেকটু যেতে মানে স্ট্যাবলিশ হয়ে যাবে যে সে আসলে কতটা খারাপ চরিত্রে। আনোয়ার সুলতানা তুমি আমাকে এভাবে পচায় না। পচাচ্ছি কেন? তুমি কি ভালো কিছু করেছো সুলতানের সাথে? পান্থদার একটা মজার বিষয় আছে, পান্থদা মাঝে মধ্যে সেটে গিয়ে মানে মানুষের ধকড়ায় দেয়। একবার একদিন এক শুটিং এ যায় বলতেছে যে আমাকে খাবার দাও না কেন, আমি চলে যাবো। আচ্ছা আপনি আবার এত কথা কেমনে জানেন? সেজন্যই তো আমি এই জায়গায় বসেছি। কি এগুলো করা হচ্ছে না? খাবার টাবার না দিলে হ্যাঁ সত্য খিদে লাগলে কার ভালো লাগে বলেন? এখন আপনি আমাকে খাবার দিবেন না, এখানে আই না কথা বলবেন, আমার একটু পরে তো ভালো লাগে। আমি তো না তাহলে জায়গা কিন্তু বাস্তবে উনি মানে যেতে চান নাই, ওনাদেরকে একটু মানে দুষ্টুমি করেছেন। আমরা গল্প আরো করবো, আর একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট আরেকটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন পান্থ কানাই, আছেন আয়েশা মনিকা। আমরা যে গল্পের মধ্যে যে একদম ঢুকিয়ে গিয়েছিলাম, পান্থদা আপনার কি মনে হয় না যে আপনাদের দুজনের একটা রগরগে একটা গান থাকা উচিত? আপনার কণ্ঠে একটা গান থাকা উচিত ছিল খুব বেশি। হ্যাঁ চুমকি চলে জায়গা বোধ হয় এই গানটা দরকার। সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো মনিকা ও মাই ডার্লিং, কারণ ওর নাম মনিকা। ওটা গানের কিন্তু একটা ম্যাশ করা যেত, দারুণ করে একটা ম্যাশ করা যেত। সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব, দাও না দাও না। আমার একটা ডান্স থাকা উচিত ছিল। হ্যাঁ, এই জীবনে কতজনকে নৌকা দেওয়ার অফার করেছেন? ওটা তো গুনতে হবে, মানে গুনে তো শেষ করতে পারবো। তাহলে আমার নৌকা লাগবে কঠিন না। কঠিন একটা প্রশ্ন। আমার নৌকা লাগবে তোমাকে আমি না। স্পিড বোট দিই। না আমার স্পিড বোট তোমাকে আমি স্পিড বোট, নৌকা দাঁড় বাই এত কষ্ট করবা কেন? না আমি ডিঙি নৌকায় বাইতে চাই। তখন কোন গানটা গাইবেন বলেন? হ্যাঁ। কোন গানটা গাইবেন? শান্তির কোনো গান? শাপলা বিলে যদি থাকে না? থাকে মনিকা আপনার পাশে, তখন কোন গানটা গাইবেন? মনিকা ও মাই ডার্লিং ও তো চাচ্ছে रंग আরেকটা song। भरे बादल से तेरी नैनों की काजल से मैंने तेरी नाम पे लिख दिया मेरा नाम মনিকা। মনিকা। দারুণ দারুণ মনিকা হয়ে গেছে কিন্তু। হোয়াট ইজ নেক্সট মনিকা? আমরা আবার মনিকাকে স্ক্রিনে পাবো কবে? অনম বিশ্বাস ভাইয়ের একটা কাজ সামনেই শুটিং, এটার ডিটেল না বলি। লাস্ট 29 তারিখে গোলাম হায়দার কিসলু ভাইয়ের একটা কাজ করলাম। বড় বড় মানুষ তারা, আমি লাকি যে এই মানুষগুলোর সাথে আমার কাজের মানে থাকে না যে নির্মাতাদের সাথে কাজ করেছি। আই এম ভেরি মাচ ফরচুনেট, মানে সেটা অমিতাভ রেজা ভাই হোক, আদনান আল রাজীব হোক, মেজবাউর রহমান সুমন হোক, থাকে না যে গুড আই মিন পিপল, গুড ডিরেক্টরস। I worked with them. রেদওয়ান রানী ভাই, স্পিরিট অফ রামাদান, মানে কাইন্ড অফ খুবই সুন্দর মানে ওইটা তো ওই কাজটা দারুণ ছিল রমাদানের। এশিয়ার মধ্যে তো আমি যতটুকু জেনেছিলাম যে একটা রেকর্ড করেছিল, মানে ইন্ডিয়া পাকিস্তান মানে এই রিজনটাকে ইয়া করে যে টপ ইয়াতে শেয়ার। অ্যান্ড আমি তখন আসলে ভিউ টিউ এগুলো সম্পর্কে আমি জেনেছি সিরিয়াসলি, কারণ যে কত মিলিয়ন হতে পারে সেটা 16 সালে আমি আসলে ওইটা টেস্ট করেছি। আচ্ছা, সামনে কি অভিনয় আর কোনো কিছু আছে কিনা? না এখন আপাতত মিউজিক নিয়ে আমি বিজি। নতুন কোনো প্রোডাকশন বা খুব একটা অভিনয় করতে চাই না। আচ্ছা, মানে আমারও মনে হয় যে আপনার মতো মানুষ এই যে বছরে 2-3 বছরে একটা দিবে, ধামাকা উড়াই দিবে, শেষ। উড়াই টুড়াই যাই না, মানে আসলে কষ্ট বেশি অভিনয়, বুঝছেন না? সারাটা দিন সকাল 6টার থেকে মানে বসে থাকবো, অনেকগুলো অ্যাকশন কাট মাট। এই যে গান অনেক ভালো, গেলাম 1 ঘন্টায় গান টান গিয়ে চলে আসলাম, অনেক আমার কাছে কমফোর্ট জোনের মধ্যে পরে। নতুন গানের কি অবস্থা? নতুন গান করছি আমরা, বিভিন্ন প্রজেক্ট কাজ করছি, অনেকগুলো গান রেকর্ড করেছি, সামনে আসবে। এবার কোরবানে হয়তো 2-1টা গান নতুন আসতে পারে। আপনার সোলো না প্রজেক্ট? সোলো এখন আর কি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্রজেক্টও কিছু কাজ করছি, এগুলো পরে। আপনার একটা স্কুল ছিল না পান্থদা, ওটার ড্রামবাজ? হ্যাঁ ড্রামবাজ। হ্যাঁ ড্রামবাজ একটা স্কুল আমি করেছিলাম, প্রায় 1 বছরের মতো চালিয়েছিলাম। আবার বন্ধ করে দিলাম কাজের ব্যস্ততার জন্য। রেগুলার বসে বসে আর কি মানে শেখানোটা আসলে হচ্ছিল না আর কি। এই সময় যারা নতুনরা গান করছে আসলে কেমন গান করছে বলে মনে করেন? ভালো, খুব ভালো, অনেক ট্যালেন্টেড। মানে আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড ওরা। গানগুলো একটু অন্যরকম হচ্ছে, কারণ আমাদের টাইপের গান হবেও না, কারণ এক এক সময়ের এক এক ধরনের আর কি
সিচুয়েশন, আগের গাছপালা, আগের সেই পরিবেশ, আগের সেই আমাদের ইমোশন এখনকার ছেলের ইমোশনের সাথে মিলবে না। ইনস্ট্রুমেন্টালও তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ইনস্ট্রুমেন্টালি, হ্যাঁ, এখন ইলেকট্রনিক্স মিউজিকের বেশি আর কি ইয়ে চলছে। তো সেই টেকনোলজি অনেক বেশি ডেভেলপ করে গেছে, আস্তে আস্তে মিউজিকটা টেকনোলজি মানে টেকনিক্যাল হয়ে যাচ্ছে। না, সেক্ষেত্রে আপনারা যে পরিমাণ কষ্ট করতে হয়েছিল একটা গানের জন্য, নতুনরা এসে মনে হচ্ছে না যে সেই ধরনের কষ্টটা করতে হচ্ছে? বিভিন্ন ধরনের লুপ টুপ নামিয়ে অনেক ধরনের ফিউশন করে নতুন নতুন গান করছে। এখন মিউজিক করাটা অনেক ইজি, মানে আমাদের সময় অনেক কষ্ট ছিল, মানে একটা বাইরের একটা গান, একটা ইংরেজি গান শুনতে আমাদেরকে অনেক কষ্ট করতেছে। আমি চিটং থেকে ঢাকা এসে রেইনবোতে কবির ভাইয়ের কাছে বসে থাকতাম, যে আমাকে তখন ওই ক্যাসেট, ওই যে সিডি থেকে রেকর্ড করে উনি ক্যাসেটে দিত, ওই ক্যাসেট নিয়ে আমরা গিয়ে শুনতাম, মানে ওইভাবে আমরা গান শুনতাম। বা কেউ বিদেশ থেকে আসলে কোনো একটা লার্নিং ভিডিও আনতো বা সিডি আনতো বা একটা ম্যাগাজিন আনলে কোনো একটা, এগুলি দেখতাম আর কি। তো এখন দেখেন ছেলেদেরকে একটা চাপ দিলে সে পুরো পৃথিবী পেয়ে যাচ্ছে, বিভিন্ন গানের স্টাফ নোটেশন দেখা যাচ্ছে, পেয়ে যাচ্ছে, লার্নিং পাচ্ছে, কে কোথায় কি বাজাচ্ছে সে ঘরে বসে সব শিখতে পারতেছে, দেখতে পারতেছে। এর চেয়ে আর বড় কি আছে? আচ্ছা, আপনাদের একটা গান প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে বেড়াচ্ছে, কিন্তু এই নতুনদের গানগুলো আসলে একটা ক্ষণিকের সময় পর মিলিয়ে যাচ্ছে, এরকম কি মনে হচ্ছে? না, এটা বলাটা এখন ঠিক হবে না, কারণ ওই সময়টা ওদেরকে তো দিতে হবে। মানে এখন এটা বলা যাবে এখন থেকে আরো 20-25 বছর পরে যে আসলে ওদের গানগুলো মনে রাখতেছে কিনা। লেখালেখির কি অবস্থা? আমাকে বোম টোম মারলে একটা দুইটা বের হয় আর এই একটা বই মেলায় বই আসার কথা ছিল, পরে কি আর প্ল্যান? হ্যাঁ, বইটা তো বের হয়েছে এই বছর, আগের বছর বই মেলাতে আমার একটা বই বের হয়েছে। অনেক চমৎকার একটা আড্ডা দিলাম, আর ফাতেমা সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা। ছোট্ট করে যদি দুজন আমাদের দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে, মনিকা প্লিজ। আমি একটা কথা বলতে চাই, আমাদের যারা বোনরা আছেন, আপারা আছেন, মায়েরা আছেন, থাকে না যে আমি এই মানে জায়গাটাকে একটু আলাদা করছি, এটা আমার জায়গা থেকে, কারণ আমি যে চরিত্রটা প্লে করেছি সুলতানা, এবং মানুষের যে স্ট্রাগলটা, সুলতানার জায়গা থেকে আমি বলবো যে আপনার টিনেজার শিশুটাকে বা থাকে না যে সন্তানটাকে নিয়ে আসুন, পরিবারের সবাইকে নিয়ে আসুন, এবং আপনারা হলমুখী হন, এবং এই সিনেমাটা আপনাদের একটা সুন্দর অভিজ্ঞতা দিবে, এবং ভালো কিছু মাথায় নিয়ে আপনারা ফিরতে পারবেন। এবং যে আমাদের যে জীবনের যে স্ট্রাগল, প্রতিনিয়ত আমরা যে স্ট্রাগল করি, এটা আসলে এখান থেকে আমরা অনেক কিছু রসদ পাবো সামনে এগিয়ে যাওয়ার, সামনে চলার। অনেক ধন্যবাদ দেশ টিভির দর্শকদের জন্য, ধন্যবাদ, ভালোবাসা, ভালো থাকবেন। সব তো বলে দিচ্ছে, আমি কি বলবো? সেটা হচ্ছে ফাতেমা আসলেই একদম অন্যরকম একটা ছবি, গল্পটা একদম সচরাচর না। হ্যাঁ, আপনাদের ভালো লাগবে। এটা আমাদের চারপাশের সব ক্যারেক্টারদেরকে নিয়েই করা। সেই ৭১-এ আসলে ব্যাপারটা হচ্ছে কি, ৭১-এর যে বর্বরতা ছিল আমাদের দেশের, সেই বর্বরতা আমাদের দেশ স্বাধীন হয়ে গেলেও এখনো কিন্তু রয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সিনারিওতে। তো এই জিনিসটাই আসলে এই সিনেমাতে উঠে আসছে। আপনার মানে সবার অ্যাক্টিং, অভিনয় খুবই ভালো হয়েছে, ভালো। আমরা চেষ্টা করছি অনেক ভালো করে আপনাদেরকে একটা সুন্দর চলচ্চিত্র আপনাদেরকে প্রেজেন্ট করতে। তো আপনারা দেখতে আসলে আমাদের ভালো লাগবে, আমরা আরও উৎসাহ পাবো, আমরা আরও এগিয়ে যাব, আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার দিব। তো আপনারা প্লিজ সবাই সিনেমা হলে এসে দেখবেন। এই হচ্ছে আমার, সবাইকে অনেক ধন্যবাদ। একটা গানের মানুষকে পেয়েছি, দুটা লাইন না শুনে কিন্তু আজকে ছাড়বই না। আমি বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা বাড়ি ফিরবো গান শুনতে শুনতে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ও তুমি কাছে থাকো দূরে থাকো, এই আমি তো তোমার আমি, কেউ জেনেছে কেউ জানেনি, তোমার জন্য এ পাগলামি। তুমি কাছে থাকো দূরে থাকো, এই আমি তো তোমার আমি, কেউ জেনেছে কেউ জানেনি, তোমার জন্য এ পাগলামি। আমি দেখছি তোমার মন্দ ভালো, হৃদয়খানি চিরে চিরে, তুমি আছো আমার সারা অন্তরে আর বাহিরে।